ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক। বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করলেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন। সোমবার ঢাকায় এই বৈঠক হয়। দুই দেশের সম্পর্ক যখন বেশ কিছুটা টানাপোড়েনের মধ্যে যাচ্ছে, ঠিক সেই সময় রয়ের প্রধানের বাংলাদেশ সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই সফরকে আপাতত নিয়মিত বা রুটিন সফর বলে বর্ণনা করেছে একটি কূটনৈতিক সূত্রটির বক্তব্য, বাংলাদেশ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI এর প্রতিনিধিরা ভারতে যান, আবার ভারতের রয়ের আধিকারিকরাও নিয়মিতভাবে বাংলাদেশ সফর করেন। এই ধরনের সফরে মূলত নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদেরকে পর্যবেক্ষণ এবং মতামত নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করা হয়। জানা গিয়েছে, পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল রবিবার ঢাকায় পৌঁছয়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI এর আমন্ত্রণে এই সফর বলে জানা যাচ্ছে। 4 সদস্যের এই প্রতিনিধি দলে পরাগ জৈনের ছাড়াও অশ্বিনী মুকুন্দ, কোটনেস, রাহুল নেগি এবং শৈবাল রায়চৌধুরী এনারা ছিলেন। ঢাকায় পৌঁছানোর পর ভারতীয় প্রতিনিধি দলের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বাংলাদেশের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করেন তারা। পাশাপাশি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করেন ভারতীয় প্রতিনিধি দল। এরপর সোমবার পরাগ জৈনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা AKM শামসুল ইসলামের বৈঠক হয়। কাকতালীয়ভাবে একই সময় ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। ফলে একই সময় ভারতীয় কূটনৈতিক এবং নিরাপত্তা স্তরে একাধিক সফর হওয়ায় এই সফর স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে একটা আগ্রহ তৈরি করেছে। তবে ভারতীয় প্রতিনিধি দলের সফর শেষ হয়েছে বলেই জানা যাচ্ছে। বৈঠক এবং বিভিন্ন আলোচনার পর প্রতিনিধি দলটি আবার নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এমন একটি সময় রয়ের প্রধান কেন বাংলাদেশ সফর করলেন? এর উত্তর খুঁজতে গেলে প্রথমে আসবে ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতির কথা। গত কয়েক বছরে দুই দেশের সম্পর্কের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়েছে। শেখ হাসিনা 2024 সালে বাংলাদেশে ব্যাপক ছাত্র আন্দোলনের পর দেশ ছেড়ে ভারতে চলে আসেন। এরপর থেকেই তিনি ভারতে রয়েছেন। আর এরই মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা BNPর নির্বাচনে বড় ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছে এবং সরকার গঠন করেছে। নতুন সরকারের সময় ভারত বাংলাদেশের সম্পর্ককে নতুন করে গড়ে তোলার বা রিসেট করার চেষ্টা চলছে। দুই দেশের মধ্যে পুরনো যোগাযোগ এবং সহযোগিতার জায়গাগুলি আবার সক্রিয় করার চেষ্টা হচ্ছে বলে জানা গিয়েছে। আর ঠিক সেই সময় রয়ের প্রধানের ঢাকা সফর হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এই সফরের ঠিক আগে আরও একটি ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। গত 5ই আগস্ট দিল্লি থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন শেখ হাসিনা। 2024 সালে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল তার সরকারি ব্যাখ্যা নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন। শেখ হাসিনা শুধু আন্দোলনকে শান্তিপূর্ণ এবং শুধুমাত্র ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে দেখাতে রাজি নন। তিনি দাবি করেছেন সেটি ছিল পরিকল্পিতভাবে সরকার পরিবর্তনের একটি প্রক্রিয়া। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে দেওয়া এই বক্তব্যের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। শেখ হাসিনা আরও দাবি করেছেন তিনি আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন, যদিও বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং অনুপস্থিতিতে তাকে চরম সাজা দেওয়া হয়েছে। শেখ হাসিনার এই বক্তব্য স্বাভাবিকভাবেই ঢাকার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়, দিল্লি থেকে শেখ হাসিনার এই সরাসরি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুষ্ঠান বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অপমানজনক। একই সঙ্গে 2024 সালে আন্দোলনে জানে শেষ হওয়ার প্রতিও একটি অসম্মান বলে দাবি করে বাংলাদেশ। বাংলাদেশ আরও জানায় যে অনুষ্ঠান হওয়ার আগেই তারা ভারতকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। এমন একটি অনুষ্ঠানের অনুমতি বা আয়োজনের ফলে দুই দেশের সম্পর্কের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়েও ঢাকাকে উদ্বেগ জানাতে দেখা যায়। এই পরিস্থিতিতে ভারত অবশ্য অনুষ্ঠানটির সঙ্গে নিজেদের দূরত্ব স্পষ্ট করে দেয়। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ফরেন্সিক করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া নামে একটি বেসরকারি সংস্থার। ভারত সরকার এই অনুষ্ঠানের আয়োজন বা তা পরিচালনার সঙ্গে যুক্ত ছিল না। শুধু তাই নয়, অনুষ্ঠানে যে বক্তব্যই দেওয়া হোক না কেন তার সঙ্গে ভারত সরকারের কোনো সমর্থন নেই বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যকে ভারত সরকারের বক্তব্য হিসেবে দেখার কোনো সুযোগই নেই, এমনটাই পরিষ্কার করতে চেয়েছে নয়াদিল্লি। এরপর ঢাকায় রয়ের প্রধানের সফর। তাই একদিকে যেমন এই সফরকে নিয়মিত নিরাপত্তা সংক্রান্ত যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে এই কূটনৈতিক গুরুত্ব রয়েছে। দুই দেশের গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে যোগাযোগ কোনো নতুন বিষয় নয়। নিয়মিতভাবে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। এই সফরেও মূলত নিরাপত্তা পরিস্থিতি, দুই দেশের পারস্পরিক উদ্বেগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে বলেই কূটনৈতিক সূত্রে বক্তব্য। তবে ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন করে স্বাভাবিক করার যে চেষ্টা চলছে তার ক্ষেত্রেও এই ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ দুই দেশের সম্পর্ক বা শুধু রাজনৈতিক বা কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। সীমান্ত নিরাপত্তা, আইন শৃঙ্খলা, গোয়েন্দা তথ্য এবং আঞ্চলিক নিরাপত্তার মতো একাধিক বিষয়েও দুই দেশকে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তাই ঢাকায় রয়ের প্রধানের সফর এবং বাংলাদেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত আধিকারিকদের সঙ্গে বৈঠককে সেই বৃহত্তর যোগাযোগের অংশ হিসেবেও দেখা হচ্ছে। চলুন প্রধানের এই সফরের প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির বক্তব্য শুনে নেওয়া যাক। RNAW চিফ কখন কোথায় যায় আর কখন কোন জায়গায় তার ভিজিট ঘটে সেটা বলাটা খুব শক্ত। তবুও তার অফিসিয়াল ভিজিট খুব একটা ডকেট হয় না বা ডকুমেন্টেড হয় না প্রফেশনাল পারপাসে। সেখানে যখন উনি বাংলাদেশ গেছেন এবং যতটা শোনা যাচ্ছে আপনাদের তরফ থেকেই যে ডিফেন্স অ্যাডভাইজারের সাথে উনি মিটিং করেছেন, তখন মিউচুয়াল সিকিউরিটি আসপেক্টসগুলো, বর্ডারলাইন সিকিউরিটি আসপেক্টসগুলো, সিভিল সিকিউরিটি আসপেক্টসগুলো নিয়েই ডিসকাস করার প্রবণতা সব থেকে বেশি। যদিও একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে যেখানে বাংলাদেশ হয়তো ইন্টারন্যাশনাল কোঅপারেশনের দিক থেকে বিমস্টেক এবং ব্রিক্স দুজনের সাথেই একটা প্যারালাল ব্যালেন্সিং সিস্টেমের অন্তর্ভুক্ত হতে পারে, তার জন্য হয়তো এই ধরনের ডিসকাশনের একটা ইন্টারন্যাশনাল গুরুত্ব রয়েছে। কিন্তু এর মানে কখনোই এটা নয় যে কোনোভাবে কোনো কারণে দুজনের মধ্যেকার যেরকম রাজনৈতিক মতানৈক্য আছে সেরকমভাবেই কোনো ডিফারেন্স অফ পলিটিক্যাল ওপিনিয়ন আমাদের দুই দেশের মধ্যেকার সম্পর্ককে খারাপ করে দিতে পারবে। তাই জন্যে নো ম্যাটার হোয়াট এ ধরনের ভিজিটগুলো যথেষ্ট ডিপ্লোম্যাটিক ইন নেচার, যথেষ্ট পাওয়ারফুল ইন নেচার এবং এশিয়ান পলিটিক্সকে ব্যালেন্স রাখার জন্যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা ব্যালেন্স করাটা খুব প্রয়োজনীয়। তৃতীয়ত, যেহেতু আগামী দিনে রাশিয়া
চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং বহু অন্যান্য দেশ মিলে ভারতবর্ষে ব্রিক্সের মতো একটা এত ইম্পর্ট্যান্ট প্রেসিডেন্সি করতে চলেছে, সেখানে বাংলাদেশের তার ইম্পর্টেন্সটা বুঝে ব্যালেন্সে থাকাটা প্রয়োজনীয় এবং সেই জন্যে বাংলাদেশের উচিত যেভাবে কোঅপারেট এবং কোঅর্ডিনেট করার সেভাবে তাদের এগোনোটা ভীষণভাবে প্রয়োজনীয় এবং এতেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক শুধু না, বাংলাদেশের বিদেশি প্রতিচ্ছবিটাও এক্সটেন্ডেড হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।